2025 এসএলএসটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকে কলকাতা হাইকোর্টে দুটো কেসের শুনানি আছে। একটা হচ্ছে এক্সপায়ারি প্যানেল শুনানি আছে 14 নম্বরে, আর একটা শুনানি আছে এক্সপিরিয়েন্স 10 মার্ক, সেটা শুনানি আছে 19 নম্বরে। তো কি হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কি হওয়া উচিত। আমি তোমাদের প্রমাণ দেখাবো এক্সপিরিয়েন্স 10 মার্কস বৈধ, আর এক্সপায়ারি প্যানেল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেবো। পুরো গ্যাজেটটা আমি তোমাদের দেখাচ্ছি 2025-এর, নিজেরাই তোমরা দেখে নাও। আর প্রমাণ দেখাবো এক্সপিরিয়েন্স 10 মার্কস বৈধ। ভারতবর্ষের অনেক নিয়োগ আছে যেখানে এক্সপিরিয়েন্স নাম্বার পাওয়া যায় এবং আগেই যোগ হয়। একটা বিষয় হলো, যে এক্সপিরিয়েন্স নাম্বার পাবে সেটা যদি যোগই না হলো, ও যদি কাজেই না লাগাতে পারলো, তাহলে সেই এক্সপিরিয়েন্স দিয়ে লাভ কী? তা কোনো তো ভ্যালুই থাকলো না। যেমন ফ্রেশার্স ক্যান্ডিডেট, সে পাচ্ছে না, তাহলে সে পাচ্ছে না, আর যে পাচ্ছিল সে ব্যবহার করতে পারলো না, তাহলে পার্থক্য কোথায় থাকলো? তো যে পাবে সে তো যোগ করবেই, সেটা তো কাজে লাগাতেই হবে। এবার প্রমাণ দেখো, 2025-এর গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, সবাই শর্ত মেনে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছে। এবার নিয়োগের শেষ পর্যায়ে। এবার 2025-এ কি সেরকম কিছু বলা আছে যে আধা আপনি এখানে যোগ করবেন, আধা পরে যোগ করবেন? কোথাও বলা নেই। আমি তোমার প্রমাণ দেখাচ্ছি। 4টা স্টেজ। আর পশ্চিমবঙ্গের নিয়োগেও এক্সপিরিয়েন্স নাম্বার ছিল, আগেও ছিল। তো তোমরা দেখে আমি প্রমাণ দেখাবো, এবং সেটা কি, যে পায় সেটা আগেই যোগ হয়। ভালো করে দেখো 2025-এর ফুল প্রসেস, নিয়োগের ফুল প্রসেস। কয়টা স্টেজ কয়টা? 4টা স্টেজ। সুন্দর করে বলে দেওয়া আছে 4টা স্টেজ, এর বাইরে তুমি 5টা স্টেজ বানাতে পারবে না, বলে দিয়েছে। 5টা স্টেজ কেন? এই যে অনেকের দাবি না, যে আপনি আধা এডুকেশন কোয়ালিফিকেশন একটা জায়গায় রাখেন আর টিচিং এক্সপিরিয়েন্স আলাদা জায়গায় রাখেন, তাহলে এখানে 5 নাম্বার স্টেজ দিয়ে টিচিং এক্সপিরিয়েন্সকে দিত, তবেই সেটা যুক্তিটা খাটতো। 5টা স্টেজ কোথাও বলে দেওয়া আছে? এখানে 5টা স্টেজ কোথাও বলে দেওয়া নেই। টিচিং এক্সপিরিয়েন্স আর এডুকেশন কোয়ালিফিকেশন একসাথে দিয়ে দিয়েছে, এটা একটা স্টেজ। এখানে ঢুকতে গেলে ওই টিচিং এক্সপিরিয়েন্সকে নিতে হবে, হয় তুমি বাদ দাও পুরোটা, নাহলে তুমি নাও, সেটা আলাদা গল্প। কিন্তু 4টা স্টেজকে 5টা স্টেজ কোনো গল্পই নেই, স্টেজই 4টা, পরিষ্কার করে লিখে দেওয়া আছে। এবার কোন স্টেজে কত নাম্বার সেটা এবার আমি দেখাচ্ছি। এটা এসএসসি ওয়েবসাইটে একদম সুন্দর করে দেওয়া আছে নিয়োগ সম্পর্কে। এসএসসির গ্যাজেট তোমরা দেখে নাও। 11, 12, 19 একই ব্যাপার। 1 নাম্বার স্টেজ, 2 নাম্বার স্টেজ, সিরিয়াল করে দিয়ে দিয়েছে কয়টা স্টেজ, 3 নাম্বার স্টেজ, 4 নাম্বার স্টেজ। এখানে কোথাও বলে দেওয়া আছে যে 5টা স্টেজ তৈরি করো? কোথাও বলা নেই। 1 নাম্বার স্টেজে কত নাম্বার দেওয়া আছে? ওএমআর 60। 2 নাম্বার স্টেজে কত নাম্বার দেওয়া আছে? 2 নাম্বার স্টেজকে ভাগ, ভিতরে আছে কি, একটা এ আছে, একটা বি আছে। এতে কত? এডুকেশন কোয়ালিফিকেশন 10, পার্সেন্টেজ হিসাবে 10 পাবে। আর বি নাম্বার পার্টে কি দেওয়া আছে? টিচিং এক্সপিরিয়েন্স 10, সেটা বছর হিসেবে নাম্বার পাওয়া যাবে। তার মানে আর 3 নাম্বার ওরাল ইন্টারভিউ, 4 নাম্বার হচ্ছে ডেমো। টোটাল 4টা স্টেজ। এখানে কোথাও বলে দেওয়া আছে, লেখা আছে কি, যে 5টা স্টেজ, তাহলে সিরিয়াল নাম্বার করে শেষ নাম্বার একটা দিতে পারতো। এখানে 5 নাম্বার দিয়ে একটা টিচিং এক্সপিরিয়েন্সকে দিয়ে দিতে পারতো, তখন যোগ করা যেতে পারতো, যে তখন সে দাবিটা রাখা যেতে পারতো যে ভুল করে হয়েছে। 5 নাম্বার, কারণ নিয়োগের স্ট্রাকচারই 5 নাম্বার, 5টা স্টেজ। যেমন ওরাল ইন্টারভিউ শুরুতেও নিতে পারে, ডেমোটা আগেও নিতে পারে, এটাকে উল্টাপাল্টা করতে পারে। কিন্তু এই এডুকেশন কোয়ালিফিকেশনসকে আর হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্সকে একাডেমিক স্কোরের মধ্যে ঢুকে আছে দুটো পার্ট, এটাকে আলাদা এটাকে ভেঙে আধা পার্ট, আধা পার্ট এখানে নাও, আধা পার্ট পরে নাও। তার মানে কি, স্টেজ বানাতে কয়টা হতো? তাহলে স্টেজ কয়টা হলো? টোটাল 5টা স্টেজ। 5টা স্টেজ কোথাও বলা আছে কি? লেখা আছে এখানে টোটাল, লেখা আছে সুন্দর করে 4টা স্টেজ। একাডেমিকের মধ্যে অনেকে নাকি বলে বুঝতে পারে না, যে দাবি আধা স্টেজ আপনি ইন্টারভিউ সময় দেন, আধা স্টেজ আপনি ইন্টারভিউ পরে দেন, মানে ফাইনাল প্যানেলে দেন। কোথায় বলা আছে? নাম্বার ডিস্ট্রিবিউশন তো এখান থেকে তো তোমাকে নাম্বারটা নিতে হবে। তো যেখানে নাম্বার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে সেখানে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে যে কোন স্টেজে কত নাম্বার।
তো এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে 1 নাম্বার 60, যখনই ওএমআরে হাত দিতে হবে তখন 60-এর গল্প, তার মধ্যে যে যত পেয়েছে সেটার হিসাব হবে। একাডেমিকে যখনই হাত দিতে হবে 2 নাম্বার এসে তখনই এখানে 20-এর মধ্যে হিসাব হবে, এতে কত পেয়েছে, বিতে কত পেয়েছে। এখানে কোথাও বলে দেওয়া আছে কি, লিখে দেওয়া আছে যে বি নাম্বার পার্টটাকে আপনি পরে দিবেন আর এ নাম্বার পার্টটাকে ওএমআরের সাথে যোগ করবেন, এখানে কোথাও বলা আছে কি? কারণ একাডেমিক স্টেজই 4টা, 5টা স্টেজ বলা কোথাও নেই। ব্যাস, তো 4টা স্টেজের ভিতরে নিয়োগ। এবার আসি আমি ইন্টারভিউ লিস্টটা। এবার হচ্ছে ইন্টারভিউ লিস্ট। এখানে নাকি বলা আছে কে পয়েন্টে গ্যাজেটের বলা আছে যে ইন্টারভিউর সময় এডুকেশন কোয়ালিফিকেশন নেবেন আর টিচিং এক্সপিরিয়েন্সটাকে দেবেন, কী বলে, ফাইনাল প্যানেল দেবেন। এখানে নাকি বলা আছে, এখানে কোথায় বলা আছে? এখানে ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হবে সেটা পরিষ্কার করে বলে দেওয়া আছে। এখানে টেটও বলা আছে, যেহেতু গ্যাজেটটা একবারই তৈরি হয়েছে, তো টেটের ব্যাপারটা আলাদা। এখানে বলে যে রিটেন টেস্ট নাম্বার অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর। অ্যাকাডেমিক স্কোর এবার তুমি কোথায় পাবে? 50 না 100 কোথায় পাবে? অ্যাকাডেমিক স্কোরে এখানে কি কোথাও বলে দেওয়া আছে? অ্যাকাডেমিকের মধ্যে আপনি এ পার্টটা নেন, বি পার্টটা নেবেন না, কিন্তু বি পার্টটাকে অন্য জায়গায় যোগ করবেন, কোথাও বলা নেই। তাই রিটেন টেস্ট অ্যান্ড অ্যাকাডেমিক স্কোরের ভিত্তিতে, রেশিও ভিত্তিতে 1.62 ভিত্তিতে ফাইনাল ভ্যাকেন্সি তৈরি করে ইন্টারভিউ তৈরি হবে। সুন্দর করে দেওয়া আছে। তো অ্যাকাডেমিক স্কোর নাম্বার কোথায় আছে দেওয়া আছে? অ্যাকাডেমিক স্কোর এখানে সুন্দর করে বলে দেওয়া আছে যে ইন্টারভিউ কীভাবে তৈরি হবে। এখানে স্টেজই 4টা, কোথায় বলে দেওয়া আছে? 5টা স্টেজ এখানে বলেই দেওয়া আছে। অ্যাকাডেমিক স্কোরে কী বলে দেওয়া আছে? অ্যাকাডেমিক স্কোরে কী দেওয়া আছে? অ্যাকাডেমিক 2 নাম্বার স্টেজ কী? যখনই অ্যাকাডেমিকে হাত দিতে যাবে তখন 20 যোগ হবে, 20-এর মধ্যে যার যেটা যোগ্যতা সে সেটা পাবে। তো ব্যাস, ইন্টারভিউ লিস্টে এত সুন্দর করে দেওয়া আছে, অনেকে নাকি বুঝতে পারে না। 5টা স্টেজ বানানোর কোনো গল্পই নেই, ইন্টারভিউ লিস্টে এখানে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে কে পয়েন্টে। তো ব্যাস, এত সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে ইন্টারভিউ লিস্ট কীভাবে তৈরি হবে। 80 নম্বরের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে, তো এখানেও সেটা বলে দেওয়া আছে অ্যাকাডেমিক স্কোর। তো অ্যাকাডেমিক স্কোর তো অ্যাকাডেমিকে ঢুকতে গেলে অ্যাকাডেমিক স্কোর তো আসবেই, কারণ স্টেজই তো 4টা। ওখানে আধা রেখে দাও, আধা পরে দাও, ওখানে কোথায় বলা আছে? তো 4টা স্টেজ, 5টা স্টেজ বানানোর কোনো গল্পই নেই গ্যাজেটে। ব্যাস, ইন্টারভিউ লিস্টে সুন্দর করে বলে দেওয়া আছে কীভাবে তৈরি হবে। এখানে কি কোথাও বলে দেওয়া আছে যে রিটেন টেস্টের ভিত্তিতে ডাকা হবে ইন্টারভিউ লিস্টে? কোথাও বলে দেওয়া আছে? না, এখানে বলা আছে রিটেন টেস্ট অ্যান্ড হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। তো অ্যাকাডেমিক স্কোরে কোথায় বলে দেওয়া আছে যে আধা আপনি নেন, আধা বাদ দেন, আধা পরে নেন, মানে 5টা স্টেজ বানাতে হবে। নিয়োগেরই তো 4টা স্টেজ, 5টা স্টেজের কোনো গল্পই নেই। আর এটা থাকলো মেরিট লিস্টে তো সব কিছু মিলেই যোগ হবে। তো সুন্দর করে এখানেও বলে দেওয়া আছে। ব্যাস, যেখানে সমস্যা ছিল ইন্টারভিউ লিস্ট নিয়ে, ইন্টারভিউ লিস্ট নাকি বলা আছে যে এ পার্টটা নেবেন, বি পার্টটা নেবেন না। কোথায় বলে দেওয়া আছে ইন্টারভিউ লিস্টে বি পার্টটা নেবেন না? রিটেন টেস্ট অ্যান্ড অ্যাকাডেমিক স্কোর। অ্যাকাডেমিক স্কোরে তো এখানে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া আছে স্টেজই 4টা। এখানেও সুন্দর করে স্টেজটা উল্লেখ করে দিয়েছে। এখানে 5 নাম্বার স্টেজ আরেকটা পয়েন্ট দিতে পারতো, শেষে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স দিয়েছে কি? এখানে দেয়নি, স্টেজই 4টা। এই পার্টটাকে কোথায় ভাঙা যাবে? মিডিল পার্টটাকে কোথায় ভাঙা যাবে? বলা আছে কি স্টেজই 4টা। এখানেও তো বলে দেওয়া আছে 2 নাম্বার স্টেজটা কি? অ্যাকাডেমিকে হাত দিতে গেলে অটোমেটিক এ অ্যান্ড বি চলে আসবে, হয় হাত দাও নাহলে না দাও। তো ব্যাস, সেটাই তো হয়েছে ইন্টারভিউ লিস্ট তৈরি 80 নম্বর। এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। তো ইন্টারভিউ লিস্ট তো হয়ে গেল। ব্যাস, যেরকম ছিল গ্যাজেটে সেভাবেই তো ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছে 80 নম্বরের ভিত্তিতে। আমি গ্যাজেটে যা আছে সেটাই আমি প্রমাণ দেখালাম। আর ফাইনাল প্যানেল, ব্যাস, যেখানে সমস্যা ইন্টারভিউ লিস্ট নিয়ে, সেখানে ইন্টারভিউ লিস্টটা কীভাবে তৈরি হবে সেটাই তো সমস্যা। তো ইন্টারভিউ লিস্ট পরিষ্কার বলে দেওয়া আছে। আর ফাইনাল প্যানেল সব কিছু মিলেই প্যানেল তৈরি হবে। এখানে ওয়েটিং লিস্ট থাকবে, এখানে এমপ্যানেল লিস্ট থাকবে, সব কিছু মিলেই ফাইনাল প্যানেল 100 নম্বরে হিসাব হবে এখানে। তো এখানে তো সেটাই বলে দেওয়া আছে। গ্যাজেটে কোনো কিছুই ভুল নেই, যেভাবে ছিল লেখা সেভাবেই তৈরি হচ্ছে। এবার 2011 ছিল, আমি প্রমাণ দেখাচ্ছি। এটা 2011 অ্যাকাডেমিকের মধ্যে ঢুকে আছে 35, সব কিছু মিলে 35। তো যে পাবে সে তো 35-এর মধ্যে যা পাবে হিসাব হবে। তো সেই সময় টিচিং এক্সপিরিয়েন্স ছিল, এই যে টিচিং এক্সপিরিয়েন্স 35, এই যে 35-এর মধ্যে 5 ঢুকে আছে। এখন যেমন 20-এর মধ্যে ঢুকে আছে, 10ও ঢুকে আছে এক্সপিরিয়েন্স, সেই সময় 5 ঢুকে আছে, বিএড সব কিছু মিলে 35। এবার 35-এর মধ্যে হিসাব হবে। 35-এর মধ্যে এখানে ভাগই করা যাবে না, অ্যাকাডেমিকে ভাগই করা যাবে না, কারণ
পুরোটা নিয়ে হিসাব হবে। এখানে কোথাও বলা থাকবে না যে আপনি মানে এমএ পর্যন্ত যোগ করবেন আর বাকিটা যোগ করবেন না। পুরোটা নিয়ে 35 হিসাব হবে। যখনই এই পার্টগুলো যোগ করা হবে তখনই অটোমেটিক টিচিং এক্সপিরিয়েন্স হিসাব যোগ করতে হবে, 35 হিসাব করতে হবে। এবার এটা ফাইনাল প্যানেল, আর আমি দেখাচ্ছি 2011-তে টিচিং এক্সপিরিয়েন্স। এটা 2011, এই যে 2011 টিচিং এক্সপিরিয়েন্স সেই সময় ছিল এই স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ সরকারের আগের সরকারের। এই যে টিচিং এক্সপিরিয়েন্স, ডেট অফ জয়নিং, কত বছর চাকরি করেছে, তার মানে টিচিং এক্সপিরিয়েন্স বৈধ। এসএসসি রুলসে টিচিং এক্সপিরিয়েন্স ছিল বৈধ, আগেও ছিল টিচিং এক্সপিরিয়েন্স বৈধ, অবৈধ না, প্রমাণ করে দেখালাম আমি। এবার এই যে 2011 গ্যাজেট, 2011 গ্যাজেট যেটা আমি দেখালাম, এটা ফর্ম কীভাবে ফিল আপ হয়েছিল, টিচিং এক্সপিরিয়েন্স সময় ছিল। আর এটা হচ্ছে ফাইনাল প্যানেল। তো তোমরা এখানে দেখে নাও, এই যে 18.50 সব কিছু মিলে, এই যে এটা একটা ইন সার্ভিসের, 17 হচ্ছে অ্যাকাডেমিক, আর যে 1.50 সব কিছু মিলে অ্যাকাডেমিকের ফুল পার্ট, এই যে 18.50। আর একটা ফ্রেশার্স ক্যান্ডিডেট, এই যে 20, আর এক্সপিরিয়েন্স জায়গা 0, সব কিছু মিলে কত, 20। 35-এর মধ্যে 20 আর ও 35-এর মধ্যে 18.50। যখনই 35, ওই 35-ই হিসাব হবে, 35কে ভাগ করা যাবে না। তবে সেই সময় ইন্টারভিউ লিস্ট তৈরি হয়েছিল এই অ্যাকাডেমিক পার্টটা। অ্যাকাডেমিকে ঢুকতে গেলে ওই পার্টটা যোগ করতে হবে। যে টিচিং এক্সপিরিয়েন্স পাওয়ার যোগ্য সে পাবে না, সে যদি ব্যবহারই করতে না পারে তাহলে টিচিং দিয়ে কী লাভটা? ক্লিয়ার? প্রমাণ দেখালাম। এবার আসি হচ্ছে এক্সপায়ারি প্যানেল নিয়ে। এক্সপায়ারি প্যানেল কেস দেখো, এক্সপায়ারি প্যানেল বিষয়টা যদি তারা যদি অবৈধ হতো তাহলে সুপ্রিম কোর্ট তাদেরকে আনটেন্টেড ঘোষণা করে স্কুলে পাঠালো কেন? এখনও তো এমএ ফাইল করেছে আনটেন্টেডদের এক্সটেনশনের জন্য। তাহলে যারা স্কুলে যাচ্ছে তারা কারা? টেন্টেড না আনটেন্টেড? যদি মনে হয় টেন্টেড কোথায় লেখা আছে যারা স্কুলে যাচ্ছে? আনটেন্টেড লেখা আছে সুপ্রিম কোর্টের অর্ডারে। যারা স্কুলে যাচ্ছে, যারা পরীক্ষা দিয়েছে, যারা বেতন পাচ্ছে, উত্তর এখানেই লুকিয়ে আছে। স্কুলে যারা যাচ্ছে তারাই পরীক্ষা দিয়েছে, স্কুলে যারা যাচ্ছে তারা বেতন পাচ্ছে, স্কুলে যারা যাচ্ছে তারা আনটেন্টেড, সুপ্রিম কোর্টের অর্ডার। তো সুপ্রিম কোর্টের অর্ডারে যারা স্কুলে যাচ্ছে তারা আনটেন্টেড, স্কুলে যারা যাচ্ছে তারা এক্সপায়ারি প্যানেল আনটেন্টেড নয়, টেন্টেড নয়। যদি টেন্টেড হতো তাহলে সুপ্রিম কোর্ট তাদের কী করে পাঠায় স্কুলে? স্কুলে কি সবাই যাচ্ছে? চাকরি তো অনেকেই করতো। টেন্টেডরা কি স্কুলে যাচ্ছে? তারা কি বেতন পাচ্ছে? তাহলে তারা কেন বেতন পাচ্ছে না? আর যারা স্কুলে যাচ্ছে তারা কেন বেতন পাচ্ছে? আমি এই বিষয়টা বুঝতে পারলাম না যে এক্সপায়ারি প্যানেল টেন্টেড কী করে হয়। যদি টেন্টেড হতো তাহলে তারা স্কুলে যাচ্ছে কী করে, তারা বেতন পাচ্ছে কী করে? এসএসসি তাদেরকে এক্সটেনশনে 2বার কী করে রেখেছে, সুপ্রিম কোর্ট তাদেরকে বাধা দিল না কেন? এই কেস তো আগেও শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। এই জায়গার উত্তরটা আমি বুঝতে পারছি না। তারা বেতন কী করে পায় যদি তারা টেন্টেড হয়? আর আপার প্রাইমারিতে রিসেন্ট নিয়োগ হলো 2016 সালের, তো সেটাও তো এক্সপায়ারি প্যানেল। তাহলে তাদের নিয়োগ কীভাবে হলো? ব্যাস এইটুকু বিষয় আমি বুঝতে পারলাম না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তারা টেন্টেড হয় তাহলে তারা স্কুলে যাচ্ছে কীভাবে, বেতন পাচ্ছে কীভাবে? আর সুপ্রিম কোর্টের অর্ডারে আনটেন্টেড কেন লেখা আছে? টেন্টেডকে আবার আনটেন্টেড কেন লেখা আছে? তাহলে সবাই কেন যাচ্ছে না? আর বেতন 12% হারে সুদে টাকা ফেরত দিতে হবে, তাদেরকে কেন বলছে না? যাদেরকে 12% হারে সুদে টাকা ফেরত দিতে হবে তারা স্কুলে যাচ্ছে না। আর যারা স্কুলে যাচ্ছে তাদেরকে কি 12% হারে সুদে টাকা দিতে বলেছে? যদি দিতে বলে তাদেরকে আবার স্কুলে পাঠাচ্ছে কেন? তাহলে তাদেরকে বেতন দিচ্ছে কেন? এই বিষয়টা আমি বুঝতে পারছি না। আবার তাদেরকেই আবার যাদেরকে 12% হারে সুদে টাকা দিতে বলেছে তাদেরকেই আবার এক্সটেনশনের জন্য আবার এমএ ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে। কীভাবে সম্ভব? আমি এই বিষয়টা বুঝতে পারছি না। যদি তারা টেন্টেডই হয় তাহলে তাদেরকে যদি আবার 12% হারে সুদে টাকা দিতে হয় তাহলে তাদেরই চাকরি আবার মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে কীভাবে আপিল হয়? এই বিষয়টা আমি বুঝতে পারছি না।